হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্স এ ওয়েলকাম। আমি তোমাদের সুব্রকাশ দা এবং আজকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা শুরু করব। আগের দিন আমাদের পিরিয়ডিক টেবিল অবধি আমাদের কমপ্লিট হয়েছিল, 4টে লেকচার আমি দিয়েছিলাম তোমাদেরকে। আমি এটাও বলেছিলাম যে একটা এমসিকিউ এর সিরিজ আমি আনবো পিরিয়ডিক টেবিলের উপর। তো সেই এমসিকিউ এর সিরিজ আমি খুব শীঘ্রই আনবো। এখন আমি আমি বেশ কিছু কোয়েশ্চেন আমি কালেক্ট করছি, বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন কালেক্ট করছি, ওগুলো আগে সব কালেকশন করা হোক, তারপর আমি একটা এমসিকিউ সিরিজ আনবো। তো তোমাদের যেন ডিলে না হয় ওর জন্য আমি এখন তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা আমি স্টার্ট করিয়ে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা এখন আর খুব বেশি দিন বাকি নাই, আর 1 মাসের মতো বাকি আছে। ওর জন্য আমি এখন তোমাদেরকে এটা স্টার্ট করে দিলাম। আজকে এই চ্যাপ্টারে আমাদের ফার্স্ট লেকচার। তো আজকে এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে এখন থেকে আমাকে তোমরা খুব একটা বেশি তোমরা দেখতে পাবে না, আমি সাইডে থাকবো, কারণ আমি মেন ক্যামেরার ফোকাসটা আমি বোর্ডের ওপর রেখেছি। আশা করি তোমাদের বোর্ডটা এখন ক্লিয়ার আসছে। তো তাতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছি, আমি আবারও বলছি এখন, যে তোমরা ভিডিওটা পজ করে তোমরা জুম করে দেখতে পারো যদি দেখতে অসুবিধা হয়। আর নয়তো এখন আমি যেটা বলছি সেটা কানে শুনে নাও, তারপর লেকচার শেষ হয়ে গেলে তোমরা টেলিগ্রামে যেখানে আমি নোটস দিই, টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমরা নোটস দিই, সেইখানে গিয়ে তোমরা পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা নোটগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে নোটস গুলো তোমরা দেখে নিও। তো আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো প্রথমেই আমি কেমিক্যাল বন্ডিং এ একটা কোয়েশ্চেন দিয়ে আমি প্রথমেই একটা স্টার্ট করেছি। কোয়েশ্চেন মানে এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেনের মতনই। when will a chemical bond formation take place? একটা কেমিক্যাল বন্ড কখন তৈরি হবে সেটা এবার আমরা দেখব। when attractive force is equal to repulsive force, তুমি অনেক জায়গায় তুমি হয়তো দেখবে যেখানে বলবে যে অ্যাট্রাকটিভ ফোর্স উইল ডমিনেট করবে। অ্যাকচুয়ালি তা নয়, আমি নিজে তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাট্রাকটিভ ফোর্স যখন রিপালসিভ ফোর্সের সঙ্গে যখন সমান হবে তখনই একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে। যদি অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট করে যায় তো তাহলে একটা পার্টিকুলার মলিকিউল ততটা স্টেবল হবে না। কিন্তু যদি অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স যদি ইকুয়াল থাকে তাহলে একটা মলিকিউল সব থেকে বেশি স্টেবল হবে। এবং এটাই যে কোনো মলিকিউল বা যে কোনো স্পিসিসেরই এটাই অ্যাফিনিটি বা এটাই ইচ্ছা হবে যে আমি যেন সব থেকে বেশি স্টেবল হই। যেটা মানুষদেরও যেরকম চিন্তা থাকবে যে আমি যেন ফিউচার সব থেকে বেশি স্টেবল হই, তো সেরকম এক একটা মলিকিউল বা এক একটা স্পিসিসেরও সেটাই ইচ্ছা থাকবে বা সেটাই অ্যাফিনিটি থাকবে যে আমি যেন সব থেকে বেশি স্টেবল হই। আর স্টেবিলিটি আমরা তখনই পাবো একটা বন্ডে যখন অ্যাট্রাকটিভ ফোর্স ইকুয়াল হবে, বারবার বলছি ইকুয়াল হবে রিপালসিভ ফোর্সের সঙ্গে। তোমরা হয়তো আমার টেক্সট বুকেও হয়তো এরকম লেখা পাবে যে অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট করবে, তা নয়। অ্যাকচুয়ালি আমি দায়িত্ব নিয়েই বলছি, আবারও বলছি যে ইকুয়াল টু হবে রিপালসিভ ফোর্সের সঙ্গে। দিস উইল মেক দি বন্ড মোর স্টেবল, এটাই বন্ডটাকে আরো বেশি স্টেবল করবে। তারপর আমি একটা লাইন লিখেছি, whenever a chemical bond is formed energy is released, যখন একটা কেমিক্যাল বন্ড তৈরি হয় তখন এনার্জি রিলিজ হয়, এনার্জি বেরিয়ে যায়, এনার্জি ছাড়া হয়। দ্যাট ইজ বন্ড ফরমেশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক প্রসেস। বন্ড ফরমেশন আমার সবসময় এক্সোথার্মিক প্রসেসই হয়, যার ফলে আমি বলতে পারি যে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু নেগেটিভ। এটা আমি তোমাদেরকে আমার পিরিয়ডিক টেবিলের 4th লেকচারও বলেছি যে এক্সোথার্মিক হলে বা এন্ডোথার্মিক হলে আমি কিভাবে দেখবো। এক্সোথার্মিক যখন আমার হচ্ছে, এক্সোথার্মিক আমার ডেল্টা এইচ নেগেটিভ হচ্ছে, এন্ডোথার্মিক হলে আমার ডেল্টা এইচ পজিটিভ হয়। এক্সোথার্মিক মানে আমার এনার্জি বা হিট বেরিয়ে যাচ্ছে, সেটা আমি লিখবো যে একটা রিয়াকশন যখন আমি লিখছি, ধরো পাশে আমি এখানে আমি ছোট্ট করে লিখছি এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস যদি ই হয়, প্লাস ই যদি হয়, প্লাস ই হওয়া মানে এখানে আমার এনার্জি বেরিয়ে যাচ্ছে। প্রোডাক্ট সাইডে যদি প্লাস দিয়ে আমি এনার্জি বা হিট যদি দেখাই তার মানে এটা একটা এক্সোথার্মিক প্রসেস। তার মানে এইখানে এটার ক্ষেত্রে আমার ইটা হয়ে যাবে নেগেটিভ। এটা তোমাদেরকে আমি পিরিয়ডিক টেবিলের লেকচারে আমি তোমাদেরকে বলেছিলাম, এই জিনিস তোমরা আবার থার্মোডাইনামিক্সেও পাবে, তো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন যেটা বলছি সেটুকু শুধু মাথায় রাখো। প্রোডাক্ট সাইডে যদি আমি প্লাস দিয়ে যদি আমি এনার্জি লিখি তার মানে আমার এনার্জি বেরিয়ে যাচ্ছে, সেটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক হওয়া মানে ই মানে নেগেটিভ। এইবার যদি প্লাসের জায়গায় আমার যদি মাইনাস হয়, মাইনাস ই, তার মানে আমার এই প্রসেসটা হয়ে যাবে এন্ডোথার্মিক প্রসেস। মানে এনার্জি আমাকে সাপ্লাই করতে হচ্ছে, কোন একটা পার্টিকুলার স্পিসিসে ইলেকট্রন ঢোকানোর জন্য আমাকে
বা ইলেকট্রন বের করার জন্য আমাকে এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হচ্ছে। এর নিজে স্বেচ্ছায় ও কি বলবো, নিজে স্বেচ্ছায় ও ইলেকট্রনটাকে ছাড়ছে না বা নিচ্ছে না, ওকে বাধ্য করতে হচ্ছে ইলেকট্রনটা ছাড়ার জন্য বা নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমার যে ইটা, এটা আমার পজিটিভ হয়ে যাবে, এন্ডোথার্মিকের জন্য পজিটিভ। তো এটাই হচ্ছে প্রথম পেজ। আশা করি তোমাদের প্রথম পেজটা ক্লিয়ার হয়েছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমার অ্যাট্রাকটিভ ফোর্স ইকুয়াল টু হবে রিপালসিভ ফোর্সের সঙ্গে। এটা তোমাদের কম্পিটিটিভ লেভেলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্সের মধ্যে কিরকম কি রিলেশন, তোমরা বলবে ইকুয়াল, কারণ সেটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি ঠিক আছে। তো এটা তোমরা এখন দেখে নাও বা নোট করে নাও, যা ইচ্ছা। এইবার আগের পেজে তোমরা যেটা দেখেছিলে যে একটা বন্ড তৈরি হতে আমার এনার্জি বেরিয়ে যাচ্ছে, ওটা একটা এক্সোথার্মিক প্রসেস। তো এক্সোথার্মিক প্রসেস মানে যে এনার্জি বেরিয়ে যাচ্ছে, মানে একটা সিস্টেমে এনার্জি কমে যাচ্ছে। তো এনার্জি আর স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল। এনার্জি যখন কমছে মানে একটা এক্সোথার্মিক প্রসেস, একটা বন্ড তৈরি হচ্ছে যার জন্য এনার্জি বেরিয়ে যাচ্ছে, মানে তার মানে হচ্ছে যে এনার্জি কমছে। আর এনার্জি যখন কমবে তখনই আমার স্টেবিলিটি বাড়বে, মানে এক্সোথার্মিক প্রসেস হচ্ছে তখনই আমার স্টেবিলিটি বাড়ছে। তো ওর জন্য এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। এনার্জি কমবে, স্টেবিলিটি বাড়বে। এইবার এই যে এনার্জিটা নিয়ে আমি বলছি, এই এনার্জিটা আমার মেনলি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পিই মানে পোটেনশিয়াল এনার্জি। তো তাহলে আমি সেইভাবে বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জিটা যখন মিনিমাম হবে সেটাই আমাকে ম্যাক্সিমাম স্টেবিলিটি দেবে। তো এখানে পোটেনশিয়াল এনার্জি মিন মানে মিনিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম স্টেবিলিটি। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হলে তবেই আমাকে সেটা ম্যাক্সিমাম স্টেবিলিটি দিচ্ছে। এইবার দেখা যাক যে একটা কেমিক্যাল বন্ড কি জিনিস। হোয়াট ইজ আ কেমিক্যাল বন্ড? এটা হচ্ছে it is electrostatic force of attraction that acts between two or more atoms। দুই বা দুইয়ের বেশি অ্যাটমের মধ্যে যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা কাজ করে। তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নিয়ে তোমাদেরকে আমি বোর মডেলে কিছু ফর্মুলা ডিরাইভ করিয়েছিলাম, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ছিল। তো সেই ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা যেই দুই বা দুইয়ের অধিক অ্যাটমের সঙ্গে যে ইন্টারাকশন যেটা করছে, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটার জন্য যাতে ওই দুই বা দুইয়ের বেশি অ্যাটম একে অপরের সঙ্গে পুরো লেগে থাকছে, পুরো চিপকে থাকছে, টু হোল্ড দেম টুগেদার, একসঙ্গে পুরো লেগে থাকছে অ্যাজ আ স্টেবল মলিকিউল। সেটাই একটা স্টেবল মলিকিউলের ওকে ফাইনালি একটা স্টেবল মলিকিউলের রূপ দিচ্ছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য যখন দুই বা দুইয়ের বেশি মলিকিউল একে অপরের সঙ্গে যখন লেগে থাকছে, একে অপরের কাছাকাছি যখন থাকছে, সেটা একটা যখন স্টেবল একটা মলিকিউল তৈরি করছে। স্টেবল মলিকিউল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম যে স্টেবল মলিকিউল হতে হবে। আনস্টেবল হলে কিন্তু কেমিক্যাল বন্ড বা কোনো বন্ডই টিকবে না। স্টেবল মলিকিউল তৈরি হতে হবে, মানে ও নর্মাল অ্যাটমিক অবস্থায় যতটা ওর স্টেবিলিটি ছিল, বন্ড তৈরি হয়ে মানে একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়ে যখন একটা মলিকিউল তৈরি হচ্ছে, তার স্টেবিলিটি যেন ইনক্রিজ করে, তবেই ও তৈরি করবে। কারণ নয়তো দেখতে গেলে যে যদিও আগে বেশি স্টেবল ছিল, পরে গিয়ে আনস্টেবল হয়ে গেল, তো সেরকম প্রসেসে তো ও যাবে না। ও অফকোর্স দেখবে যে আমি এখন যে কন্ডিশনে রয়েছি, আমি পরে গিয়ে যখন আমি একটা মলিকিউল তৈরি করবো সেটা যেন আরো বেশি স্টেবল হয়। তো এই স্টেবল মলিকিউল টার্মটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টার্ম এই গোটাটার মধ্যে। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যার জন্য দুই বা দুইয়ের বেশি অ্যাটম একে অপরের সঙ্গে লেগে থাকে একটা স্টেবল মলিকিউল তৈরি করার জন্য। তো এটা হচ্ছে কেমিক্যাল বন্ড। তো এটা তোমরা দেখে নাও বা নোট করে নাও। এইখানে লিখেছি except inert elements no other elements exist as independent atoms under ordinary condition। এটার মানে হচ্ছে যে একমাত্র যেগুলো আমাদের ইনার্ট এলিমেন্ট বা যেগুলো নোবেল গ্যাস, যেগুলো ওই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো যেগুলো আমাদের নোবেল গ্যাস বা যেগুলো আমাদের ইনার্ট এলিমেন্ট, এইগুলো যে কোনো অর্ডিনারি কন্ডিশনে বা নর্মাল কন্ডিশনে ওগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, নেচারে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। কারণ ওরা স্টেবল, ওরা কারোর সঙ্গে রিয়াকশনে যায় না, ওরা কোনো ঝুট ঝামেলায় জড়ায় না, ওরা স্টেবল। হিলিয়াম নিজেই হিলিয়ামের মতোই, শুধু জাস্ট HE এর মতোই ও অ্যাটমসফিয়ারে থাকে। নিয়নও একই, আর্গনও একই, মানে এগুলো কারোর সঙ্গে কোন রকম রিয়াকশনে যায় না, জেনারেলি যায় না। এখানে জেনন একটা এক্সেপশন রয়েছে, ও ফ্লোরিনের সঙ্গে কিছু রিয়াকশন করে, যার জন্য কিছু কম্পাউন্ড তৈরি হয়, যেগুলো এই চ্যাপ্টারই তোমরা আরো দেখবে। তো
নর্মালি করে না এই নোবেল গ্যাসগুলো, কিন্তু এই নোবেল গ্যাস ছাড়া বাকি যত এলিমেন্ট রয়েছে পুরো পিরিয়ডিক টেবিলে, তারা আন্ডার নর্মাল বা আন্ডার অর্ডিনারি কন্ডিশন, ওরা অর্ডিনারি কন্ডিশনে ওরা স্টেবল, বা ওরা যে কি বলে, ওরা শুধু এলিমেন্টের আকারে ওরা থাকে না, ওরা শুধু অ্যাটমিক আকারে থাকে না, ওরা কারোর না কারোর সঙ্গে রিয়াক্ট করে ওরা মলিকিউল তৈরি হয়েছে স্টেবল হওয়ার জন্য। ওর জন্য লিখেছি এক্সেপ্ট ইনার্ট এলিমেন্ট নো আদার এলিমেন্টস এক্সিস্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাটমস। কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যাটম আকারে থাকে না, কারোর না কারোর সঙ্গে রিয়াকশন করেই নেয় আন্ডার অর্ডিনারি কন্ডিশন। অর্ডিনারি কন্ডিশন মানে জেনারেলি যেটা 25°C ধরা হয় 1 অ্যাটমসফিয়ার প্রেসার, এগুলোই আমার অর্ডিনারি কন্ডিশন। তো এগুলো এক্সাম্পল তরফে বলা যেতে পারে যে এই যে অ্যাটমসফিয়ারে ধরো এই যে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এগুলো সেপারেটলি থাকে, মানে এগুলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাটম হিসাবে থাকে না। হাইড্রোজেন আর অক্সিজেন এরা একে অপরের সঙ্গে রিয়াকশন করে ওয়াটার হয়ে তোমার কোনো যেগুলো ওয়াটার বডি, কোন তোমার পুকুর বা নদী বা সমুদ্রতে থাকতে পারে, নয়তো ওয়াটার ভেপার হয়ে অ্যাটমসফিয়ারে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। বা এই যে আমরা যে অক্সিজেন নিই, তো এই যে অক্সিজেনটা, ওটা শুধু অক্সিজেন অ্যাটমসফিয়ারে ইন্ডিপেন্ডেন্টলি ও যে অক্সিজেন যেটা সিম্বল, যেটা ও, শুধু ও এর আকারে থাকে না, ওই অক্সিজেন আরেকটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে O2 এর আকারে থাকে। তো আমরা যেটা অক্সিজেন নিই সেটা হচ্ছে O2। তো সেরকমই এই যেটা হাইড্রোজেন, সেটা হাইড্রোজেন শুধু H আকারে থাকে না, ওটা H2 এর আকারে থাকে, H2। তারপর নাইট্রোজেন শুধু N আকারে থাকে না, অ্যাটমসফিয়ারের নাইট্রোজেন শুধু N এর আকারে থাকে না, ওটা N2। তো এরকম ভাবে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, কারোর না কারোর সঙ্গে আইদার নিজের সঙ্গে নয়তো অন্য কোন একটা অ্যাটমের সঙ্গে রিয়াক্ট করে যায়। তো সবসময় রিয়াক্ট করে যায় আন্ডার অর্ডিনারি কন্ডিশন, কিন্তু যেগুলো ইনার্ট এলিমেন্ট সেগুলো করে না। এবার দেখা যাক যে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ডস। কেমিক্যাল বন্ড আমার প্রধানত দু রকমের, আমি ব্রডলি দু রকম ভাবে আমি ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে স্ট্রং বন্ড, একটা হচ্ছে উইক বন্ড। যেগুলো আমার স্ট্রং বন্ড, সেটা হচ্ছে আমার ইন্টার অ্যাটমিক, দুটো অ্যাটমের মধ্যে আমার স্ট্রং বন্ড হবে, দুটো অ্যাটমের মধ্যে আমার স্ট্রং বন্ড তৈরি হবে। এটা হচ্ছে 200 থেকে 400 কিলোজুল পার মোল ধরা যেতে পারে, যে কতটা স্ট্রং বন্ড, মানে ওর ভ্যালুটা কত, সেটা 200 থেকে 400 কিলোজুল পার মোল। এবার সেদিকে আমাদের উইক বন্ড যেটা, সেটা হচ্ছে ইন্টার মলিকিউলার, দুটো মলিকিউলের মধ্যে যেটা বন্ড, সেটা আমাদের হবে উইক বন্ডের আন্ডারে। এইটা হচ্ছে 2 থেকে 42, 2 to 42 কিলোজুল পার মোল। দেখেই বুঝতে পারছো যে অ্যামাউন্টটা এটার থেকে খুবই কম। এটা যেখানে 200 থেকে 400, এটা সেখানে 2 থেকে 42 কিলোজুল পার মোল। এবার এই যে স্ট্রং বন্ড, এই স্ট্রং বন্ডের মধ্যে আরো আমার 4টে ভাগ রয়েছে। সেটা হচ্ছে প্রথমে আমার আয়নিক বন্ড, তোমরা অনেক নাম শুনেছো আয়নিক বন্ড। এবার আমরা দেখবো যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, তারপরে হচ্ছে মেটালিক বন্ড। এই আয়নিক কোভ্যালেন্ট এগুলো তোমরা লোয়ার ক্লাসে পড়েছো, লোয়ার ক্লাসে তোমরা কোঅর্ডিনেট বন্ড খুব একটা পড়োনি, এখানে তোমরা কোঅর্ডিনেট বন্ড পড়বে, এখানে কিছুটা পড়বে। আর ম্যাক্সিমাম তোমাদের যেটা কোঅর্ডিনেট বন্ড যেটা তোমরা পড়বে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, যেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এ রয়েছে, সেখানে কোঅর্ডিনেট বন্ড আরো ভালোভাবে তোমরা দেখবে। আর তারপর হচ্ছে মেটালিক বন্ড। এবার উইক বন্ডের দুটো ভাগ, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, বা যেটা হাইড্রোজেন বন্ড HB বলা হয়, আর নয়তো ভ্যান্ডারওয়ালস বন্ড। এই হচ্ছে আমার কেমিক্যাল বন্ডের কিরকম কি প্রকার বা কিরকম কি রকম, তো এটা তোমরা দেখে নাও। এবার দেখবো হচ্ছে যে কজ অফ কেমিক্যাল কম্বিনেশন বা কজ অফ কেমিক্যাল বন্ড ফরমেশন। এ দিচ্ছি আমি টেন্ডেন্সি টু অ্যাকোয়ার মিনিমাম এনার্জি অর মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে যেটা নর্মাল টেন্ডেন্সি থাকবে, যেটা হচ্ছে মিনিমাম এনার্জি যেন হয়ে যায়, কারণ মিনিমাম এনার্জি হলেই আমার ম্যাক্সিমাম স্টেবিলিটি হবে। ওর জন্য ও চাইবে যে আমার জন্য মিনিমাম এনার্জি হয়ে যায়। টেন্ডেন্সি টু অ্যাকোয়ার মিনিমাম এনার্জি দ্যাট অর মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, অ্যাজ আ রেজাল্ট টোটাল এনার্জি অফ সিস্টেম ডিক্রিজেস which leads to increasing stability। আশা করি এটা বোঝা গেছে। এবার এটা একটা ইম্পর্টেন্ট গ্রাফ, এটা তোমাদেরকে বোর্ডে হয়তো ডাইরেক্টলি আঁকতে দিতে পারে, বা হয়তো কম্পিটিটিভ পরীক্ষাতেও এই রিলেটেড কোনো কোশ্চেন দিতে পারে। সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার পোটেনশিয়াল এনার্জি ইন কিলো জুল পার মোলে রয়েছে। আমার পুরো এই নিচে যে নীল এই যে ব্লু ডটেড লাইনটা, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম বা মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। এবার গ্রাফটা আমার প্রথমে নামবে, মানে ডিক্রিজিং গ্রাফ দিয়ে গিয়ে যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, সেখানে গিয়ে
মিনিমাম পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জির সঙ্গে যেখানে ইকুয়াল হয়ে যাবে সেই জায়গাতে তুমি বলতে পারবে যে দুটো যে দুটো অ্যাটম মিলে যে মলিকিউল তৈরি হয়েছিল ওই দুটো অ্যাটম একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছিল, মানে একটা বলতে পারো একটা কোভ্যালেন্ট বন্ডের মতো একটা ফর্ম করেছিল, ওভারল্যাপ করেছিল, যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জিটা যেখানে পাচ্ছে। এইবার এই যে ওয়াই অ্যাক্সিস থেকে যেখানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জিটা যে জায়গায় কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে সেই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে বন্ড এনার্জি, বিই মানে বন্ড এনার্জি, বিই বন্ড এনার্জি। এইবার খুব ভালো করে দেখো, যে গ্রাফটা আবার ইনক্রিজিং হচ্ছে, যে জায়গাতে গিয়ে গ্রাফটা ইনক্রিজ হওয়া জাস্ট শেষ হলো সেই জায়গায় তুমি বলতে পারবে যে এই যে মলিকিউলটা একে অপরের সঙ্গে ওভারল্যাপ হয়েছিল এই মলিকিউলটা আস্তে আস্তে ওভারল্যাপিংটা ছেড়ে একে অপরের পাশাপাশি পুরো এবার সেটে রইলো, মানে যেরকম একটা মেটালিক বা একটা ক্রিস্টাল বন্ড যেরকম ভাবে ফর্ম হয় এভাবে একটা মলিকিউল একে অপরের সঙ্গে এবার সেটে রয়েছে। তারপর বন্ডটা এবার তারপর গ্রাফটা এবার যেটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে অলমোস্ট প্যারালাল হয়ে যাচ্ছে, কিন্তু এক্স অ্যাক্সিস পুরোপুরি টাচ করছে না, অলমোস্ট প্যারালাল হয়ে গেল, অলমোস্ট প্যারালাল হয়ে গেল। এইবার যে জায়গা থেকে প্যারালাল হওয়া শুরু করলো এক্স অ্যাক্সিস এর সঙ্গে সেই জায়গা থেকে এই দুটো মলিকিউল যেগুলো একসঙ্গে পুরো লেগেছিল তারা আস্তে আস্তে সরতে লাগবে। প্রথমে ডিস্টেন্স আর থাকবে, দিয়ে আস্তে আস্তে ডিস্টেন্স আর থেকে ইনফিনিটি হয়ে যাবে, মানে আস্তে আস্তে দূরত্ব বাড়তেই থাকবে। যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম এই জায়গায় একটা কোভ্যালেন্ট বন্ডের মতো ফর্ম করেছিল, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছিল, যে জায়গায় গিয়ে আমার ইনক্রিজিং গ্রাফটা থাকছে সেই জায়গায় বন্ডগুলো আস্তে আস্তে ওভারল্যাপিং থেকে আস্তে আস্তে সরে এসে একে অপরের সঙ্গে পুরো এবার সেটে রইলো, মানে মাঝখানে কোনো ইন্টার যেটা অ্যাটমিক স্পেস সেটা থাকছে না, তো পুরো একসঙ্গে সেটে রয়েছে মলিকিউলটা, দুটো অ্যাটম একে অপরের সঙ্গে, দিয়ে যেখান থেকে গিয়ে প্যারালাল হয়ে গেল তখন থেকে আস্তে আস্তে এদের মধ্যে ডিস্টেন্স বাড়া শুরু করলো, প্রথমে আর তারপর আর থেকে ইনফিনিটি। এই যে এক্স অ্যাক্সিসটা এটা আমার হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। তো আশা করি গ্রাফটা বোঝা গেছে, এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নিও। এতক্ষণ আমরা প্রথম পয়েন্টটা দেখেছিলাম, এ দেখেছিলাম, এবার বি। এটা হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাকোয়ার নোবেল গ্যাস কনফিগারেশন, যেটা যেহেতু নোবেল গ্যাস যে কনফিগারেশন যেগুলো হয় সেগুলো যেহেতু স্টেবল কনফিগারেশন, ওর জন্য সব মলিকিউলারই একটা অ্যাফিনিটি থাকবে যে আমি একটা স্টেবল কনফিগারেশন, একটা নোবেল গ্যাস লাইক কনফিগারেশন আমি অ্যাচিভ করব। তো এটার আন্ডারে এই পয়েন্টগুলো রয়েছে। প্রথম পয়েন্টটা নাম্বার 1, atoms combine to acquire nearest noble gas configuration। দুটো যে অ্যাটম কম্বাইন করছে নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্যই কম্বাইন করছে। যেরকম একটা আয়নিক বন্ড যখন তৈরি হচ্ছে, ধরো NaCl, ধরো যে NaCl যে সোডিয়ামের কাছে 11টা ইলেকট্রন রয়েছে আর ক্লোরিনের কাছে 17টা। এইবার সোডিয়াম ওর একটা ইলেকট্রনকে ও দান করে দেবে ক্লোরিনকে, কারণ ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, কারণ ক্লোরিনের আমার অ্যাটমিক নাম্বার 17, ক্লোরিন যদি একটা ইলেকট্রন পেয়ে যায় ওর অ্যাটমিক নাম্বার 18 হয়ে যাবে, যেটা আর্গনের মতো কনফিগারেশন ওকে দিয়ে দেবে। আর সেদিক থেকে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তো ওর থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তো তাহলে ও নিয়নের মতো কনফিগারেশন পেয়ে যাবে। এর জন্য এদের মধ্যে একটা আয়নিক বন্ড তৈরি হচ্ছে যেখানে সোডিয়াম ওর একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তো এইভাবেই কম্বিনেশন গুলো হচ্ছে, যার ফলে ওরা দুজনেই একটা স্টেবল কনফিগারেশন পেয়ে গেল। তো প্রথম পয়েন্টটা সেটাই বলছে, atoms combine to acquire nearest noble gas configuration। নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন মানে সব থেকে কাছাকাছি যে নোবেল গ্যাসটা রয়েছে সেটার মতো কনফিগারেশন পাওয়ার চেষ্টা করছে। অনলি আউটারমোস্ট ইলেকট্রন দ্যাট ইজ NS, মানে NS এ যেটা থাকবে, যেটা আমার অ্যালকালি মেটালস বা অ্যালকালাইন আর্থ মেটালস এর জন্য NP, N-1d ইলেকট্রনস পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন। যেগুলো আমাদের আউটার মোস্ট বা যেটাকে আমরা বলবো যে ভ্যালেন্স শেল, ওই ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলো বা ভ্যালেন্স ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলোই পার্টিসিপেট করবে বন্ড ফরমেশনে। কখনোই যে ভেতরকার অরবিটালের ইলেকট্রন গুলো বা ভেতরকার শেলের ইলেকট্রন গুলো কখনোই পার্টিসিপেট করবে না। যেগুলো আউটার মোস্ট শেলের ইলেকট্রন রয়েছে সেগুলোই পার্টিসিপেট করবে। এবং যদি এবার আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলো পার্টিসিপেট আগে হয়তো করে নিয়েছে কারোর সঙ্গে, মানে এমন অবস্থা হয়েছে যে ও আর কারোর সঙ্গে যেতে আর কোনো বন্ড তৈরি করতে পারছে না আউটার মোস্ট ইলেকট্রন গুলো, সেই ক্ষেত্রে ভেতরের ইলেকট্রন গুলোকে কিছু করতে হবে। কিন্তু নর্মালি সেরকম কেস আসে না। ম্যাক্সিমামটাই তোমরা যেটা দেখবে এই লেভেলে সেটা হচ্ছে যে
আউটার মোস্ট ইলেকট্রন গুলোই বন্ড ফরমেশনে হেল্প করবে। তো আউটার মোস্ট ইলেকট্রন গুলো আমার কনফিগারেশন যেগুলো মেনলি হয় এনএস, এনপি, N-1d। এনএস তোমার বলতে পারো এস মানে যেটা এস ব্লকের জন্য তোমার অ্যালকালি মেটালস এবং অ্যালকালাইন আর্থ মেটাল। এনপিটা হচ্ছে পি ব্লক গুলোর জন্য, N-1টা হচ্ছে যে ডি ব্লকের জন্য। তো এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের ইলেকট্রন গুলো যেগুলো আউটার মোস্ট ইলেকট্রন, সেই আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটাই আমি এখানে দেখিয়েছি। এই আউটার মোস্ট ইলেকট্রন গুলোই বন্ড ফরমেশনে হেল্প করবে। 3 নম্বর পয়েন্ট, জেনারেলি ইনার্ট এলিমেন্টস ডু নট পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন। কারণ ইনার্ট এলিমেন্ট গুলো ওদের স্টেবল কনফিগারেশন রয়েছে, ওরা অলরেডি স্টেবল, তো ওরা নিজেদের স্টেবিলিটিকে কোনোভাবে হ্যাম্পার করতে চায় না। মানে বন্ড তৈরি করতে গেলে আইদার ওকে কোনো ইলেকট্রন নিতে হবে কিংবা ইলেকট্রন দিতে হবে। তো ও যখন অলরেডি স্টেবল তখন ও নিজেই ওর স্টেবিলিটিকে কোনোভাবে নিশ্চয়ই হ্যাম্পার করতে চাইবে না, যার জন্য ডু নট পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন অ্যাজ দে হ্যাভ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড হেন্স মিনিমাম এনার্জি। যতই তোমার বেশি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হবে তোমার মিনিমাম এনার্জি হবে। তো এটাই আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছো, এটা তোমরা দেখে নাও। এবার দেখা যাক যে কোভ্যালেন্ট বন্ড নিয়ে কিছু কথাবার্তা। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে আমার শেয়ারিং অফ ইলেকট্রন, ইলেকট্রন গুলো শেয়ার করা হচ্ছে। মানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে তুমি আর তোমার একটা বন্ধু ধরো চাঁদা দিয়ে একটা সাইকেল কিনেছো। এবার তোমার যেদিন দরকার হবে সাইকেলটা, তুমি সেদিন সাইকেলটা ব্যবহার করলে। তোমার বন্ধু যেদিন দরকার হলো তোমার বন্ধু সেদিন সাইকেলটা ব্যবহার করলো। তো এইরকম মানে হচ্ছে একটা শেয়ারিং অফ ইলেকট্রন। মানে তোমরা যেরকম সাইকেলটা শেয়ার করছো, এখানে ইলেকট্রন পেয়ারটাও দুটো অ্যাটম, দুটো সেপারেট অ্যাটম, মানে দুটো আলাদা আলাদা অ্যাটমও হতে পারে বা দুটো সেম অ্যাটমও হতে পারে। ওরা যে ইলেকট্রনের পেয়ারটাকে শেয়ার করে। যেরকম তোমরা দেখছো যে HCl আমি দেখছি যে মাঝখানে এরকম দাগ টেনেছি। এইবার হাইড্রোজেনের একটাই ইলেকট্রন তোমরা জানো, আর ক্লোরিনের আউটার মোস্ট শেলে, যেটা আউটার মোস্ট শেল, সেখানে 7খানা ইলেকট্রন থাকে। 7খানা ইলেকট্রন তোমরা যদি দেখো, এইখানে দেখো একটা নীল ডট আমি দেখেছি, নীল ডট। এখানে একটা, এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই 7টা ইলেকট্রন হলো। এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ারিং এ যাবে, ওরা একটা ইলেকট্রন পেয়ার তৈরি হলো, যার ফলে এদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। এইবার যখন হাইড্রোজেনের যখন ইচ্ছা হবে যে আমি হিলিয়ামের মতো আমি কনফিগারেশন আনবো, আমি আমার ডুপ্লেট স্টেবিলিটি আমি পাবো, তখন হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন মানে এই দুটো ইলেকট্রন বা ইলেকট্রন পেয়ারটাকে তখন হাইড্রোজেন ইউজ করবে। কিংবা যখন ক্লোরিন যখন চাইবে যে আমি অক্টেট স্টেবিলিটি আমি অ্যাচিভ করব, আমি আর্গনের মতো হব, তখন ক্লোরিন এই দুটো অ্যাটমকে এই দুটো ইলেকট্রনকে বা এই ইলেকট্রন পেয়ারটাকে তখন ক্লোরিন ইউজ করবে। এটা গেল। এবার এই যে CH4, এই CH4 তোমরা যদি দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তো 6 মধ্যে ওর দুটো হচ্ছে ইনারমোস্ট ইলেকট্রন, যেটা প্রথম অরবিটে রয়েছে। বাকিটা হচ্ছে যে আউটার মোস্ট অরবিটে 4টি ইলেকট্রন থাকবে। আউটার মোস্ট অরবিটে যে 4টি ইলেকট্রন, সেই 4টি ইলেকট্রন দেখো এই যে আমি নীল দিয়ে দেখিয়েছি, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে 4টে। তোমরা জুম করে দেখবে যে আমি নীল কালিতে দেখিয়েছি। এইবার 4টে হাইড্রোজেন আসবে, 4টে হাইড্রোজেন নিজের সঙ্গে একটা করে ইলেকট্রন আনবে, দিয়ে এই যে প্রত্যেকটা যে লোন পেয়ার, আমি বলবো যে লোন পেয়ার বলবো না, এটা যে এক একটা যে ইলেকট্রন রয়েছে, এই এক একটা ইলেকট্রনের সঙ্গে গিয়ে পেয়ার আপ হয়ে যাবে এই হাইড্রোজেন গুলো, এক একটা সেপারেট হাইড্রোজেন। প্রথমে একটা হাইড্রোজেন আসবে, সেই হাইড্রোজেনটা এসে বলবে যে আমি এই ওপরের ইলেকট্রনটাকে নিলাম, দিয়ে আমি এইখানে একটা বন্ড তৈরি করলাম। পরে একটা হাইড্রোজেন এলো, সেটা এখানে তৈরি করলো, তারপর এলো সেটা এখানে তৈরি করলো, তারপরে একটা এখানে তৈরি করলো। তো এইভাবে 4টে সেপারেটলি হাইড্রোজেন এসে ওরা সেপারেটলি বন্ড তৈরি করলো এই কার্বনের সঙ্গে, কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সেপারেটলি বন্ড তৈরি করলো। তো এইভাবে আমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এইবার এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আউটার মোস্ট ইলেকট্রন গুলো আমি কিভাবে বুঝবো যে একটা এলিমেন্টের কেমন কি আউটার মোস্ট ইলেকট্রন রয়েছে। আমি তোমাদেরকে এখানে 8টা আমি দেখিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরাও বের করে নিতে পারবে। গ্রুপ 1 এ যেটা আমার কনফিগারেশন NS1,
এই যে আমি যে সার্কেলের মধ্যে যেগুলো লিখেছি, এই যে 1, এই যে 2, এগুলো 3, এগুলো হচ্ছে ভ্যালেন্সি। তো ভ্যালেন্সি পরের কথা, কত নাম্বার অফ আউটার মোস্ট ইলেকট্রন সেটা আগে দেখো। এই যে NS1 যখন হবে তখন বুঝবে যে আউটার মোস্ট ইলেকট্রন 1, কারণ এখানে NS1 আছে যেহেতু, ওটার আউটার মোস্ট ইলেকট্রন 1, এটার জন্য আমার ভ্যালেন্সি 1। গ্রুপ 2 NS2, এখানে আউটার মোস্ট ইলেকট্রন আমার 2, এদের ভ্যালেন্সিও 2। গ্রুপ 3 NS2 NP3, 2 আর 1 3, তো এদের আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3, এদের ভ্যালেন্সিও 3। গ্রুপ 4 NS2 NP2, এদের আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, এদের ভ্যালেন্সিও 4। তারপর আমি গ্রুপ 15 একবার দেখিয়েছি পুরো। গ্রুপ 15 NS2 NP3, এদের আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 আর 3 এর 5, এদের যেটা ভ্যালেন্সি সেটা হচ্ছে 3। গ্রুপ 16 NS2 NP4, এদের আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 2 এর 6, আউটার মোস্ট ইলেকট্রন হলো 6টা, আর এদের ভ্যালেন্সি হলো 2। গ্রুপ 17 5 2 এর 7, এদের আউটার মোস্ট ইলেকট্রন 7, তোমরা এখনো দেখলে যে এটা ক্লোরিনের 7 রয়েছে, গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপে পড়ে ক্লোরিন। তো 5 আর 2 7 হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন। এইবার এদের যেটা ভ্যালেন্সি সেটা হচ্ছে 1। গ্রুপ 18 যখন তোমরা দেখছো, গ্রুপ 18 তোমরা দেখবে যে NS2 NP6, NS2 NP6, 6 আর 2 8, তো নাম্বার অফ আউটার মোস্ট ইলেকট্রন হচ্ছে 8টা। এইবার এদের ভ্যালেন্সি 0, কোনো ভ্যালেন্সি হয় না, কারণ এরা মেনলি স্টেবল হয়, ওর জন্য কোনো ভ্যালেন্সি এদের হয় না। এটাই ছিল এই পেজটা, আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও এটা। এর আগের পেজে তোমাদেরকে আমি দেখালাম যে কোভ্যালেন্ট বন্ড, আমার যে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম যে কোভ্যালেন্ট বন্ড আমাদের কি হয় অ্যাকচুয়ালি। এইবার এখন যেটা লিখেছি এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন। বন্ড ফর্মড বাই শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটমস, আইদার সেম, মানে সেম অ্যাটমও হতে পারে, যেরকম O2 H2 ওরকম সেম অ্যাটমও হতে পারে, আইদার সেম অর ডিফারেন্ট, such that each atom কমপ্লিট ইটস অক্টেট। কিভাবে অক্টেট কমপ্লিট করছে, ওই যে তোমাদেরকে যে দেখালাম যে ক্লোরিন কিভাবে নিজের অক্টেট কমপ্লিট করলো, সেইভাবে যেন অক্টেট কমপ্লিট করে এক্সেপ্ট হাইড্রোজেন, কারণ এই যে আমাদের হাইড্রোজেন এটা আমাদের ডুপ্লেট কমপ্লিট করে। তোমরা ওখানে দেখলে ওই যে HCl CH করে ওখানে তোমরা দেখতে পেলে। তো either same or different such that each atom complete its octet except hydrogen is called covalent bond। তো আশা করি ওই এক্সাম্পল দিয়ে বোঝানোর পর এই ডেফিনেশনটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা দেখবো যে টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কি কি ধরনের হয়। এইবার চলে এসেছে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। প্রথম টাইপ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে একটাই বন্ড থাকবে। এক্সাম্পল Cl2 H2 HCl HF, এগুলো এর এক্সাম্পল আমি বলতে পারি। এবার তোমরা দেখো যে Cl2, এখানে একটা ক্লোরিন আর এদিকে আর একটা ক্লোরিন, দুটো সেপারেট অ্যাটম। এক মিনিট। হ্যাঁ, তো যা বলছিলাম যে এক একটা ক্লোরিনের 7টা করে ভ্যালেন্স ইলেকট্রন। এইখানে দেখো 1 2 3 4 5 6, এটা একটা 7, এটাতে 1 2 3 4 5 6, এইদিকে একটা 7। তো এই একটা ভ্যালেন্স ইলেকট্রন, মানে এই একটা ইলেকট্রন যেটা একটাতে রয়েছে আর এই একটা ইলেকট্রন, এটা দুজনের মধ্যে একটা বন্ড তৈরি করছে, যার জন্য এটা একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এবং যে কোভ্যালেন্ট বন্ডে যেটা তোমাদেরকে বললাম যে তুমি আর তোমার বন্ধু একসঙ্গে চাঁদা দিয়ে সাইকেল কিনেছো, তোমার যখন দরকার তখন তুমি ব্যবহার করছো, তোমার বন্ধুর যখন দরকার তখন তোমার বন্ধু ব্যবহার করছে। তো এখানেও ব্যাপারটা সেই রকম ভাবে তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার এক্সাম্পল অফ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, একটাই কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এইবার ডাবল কোভ্যালেন্ট বন্ড, এক্সাম্পল O2। এখানে দেখো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনের 6টা ইলেকট্রন থাকে। এইবার তোমরা দেখো যে 1 2 3 4 5 6, আর এদিকে দেখো 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হলো। এইবার দুটো ইলেকট্রন করে রয়েছে। এবার তোমরা যদি দেখো যে অক্সিজেনের তো ভ্যালেন্সি অক্সিজেন আমার যেটা অ্যাটমিক নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 8। এইবার ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে নিয়ন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। মানে ওর আরো দুটো ইলেকট্রন দরকার, দুটো ইলেকট্রন পেলেই ও নিয়নের মতো ওর কনফিগারেশন হয়ে যাবে, যার ফলে ও স্টেবল হয়ে যাবে। তো একটা অক্সিজেন চাইবে যেন তেন প্রকারে দুটো ইলেকট্রন জোগাড় করতে। তো ও আরেকটা অক্সিজেনকে যখন পাবে তার থেকে তাকেও বলবে যে আমি তোমার সঙ্গে তোমার দুটো ইলেকট্রনকে আমি
ব্যবহার করতে চাই, তো আমাদের মধ্যে এটা একটা মিউচুয়াল একটা কন্ডিশন হয়ে গেল, তোমার যখন দরকার হবে তখন তুমি ব্যবহার করবে, আর আমার যখন দরকার তখন আমি ব্যবহার করব। তো সেইভাবে এখানেও দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, কারণ দুটো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ছিল, তো এখানে দুটো ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি হলো, যার ফলে আমি এটাকে নাম দেবো ডাবল কোভ্যালেন্ট বন্ড। আশা করি বোঝা গেছে। তো এটা তোমরা দেখে নাও। এইবার হচ্ছে ট্রিপল বন্ড এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন N2। নাইট্রোজেনে তোমরা জানো যে ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। সাতের মধ্যে দুটো হচ্ছে ওর ইনার মোস্ট, তো 5টা ওর আউটার মোস্ট ইলেকট্রন রয়েছে। 5টা ইলেকট্রন তোমরা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5টা ইলেকট্রন হয়ে গেল। এইবার 5টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন পেয়ার হয়ে গেল। কেন? কারণ নাইট্রোজেনের আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস আবার সেই নিয়ন, তো নিয়নের মতো কনফিগারেশন হতে গেলে ওর আরো 3টে ইলেকট্রন দরকার, তো ও আরো 3টে ইলেকট্রন জোগাড় করলো, যার সঙ্গে ও একটা বন্ড বানালো, যে বন্ডটাকে আমি ট্রিপল কোভ্যালেন্ট বন্ড আমি বলবো। 3খানা কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে, একটা দুটো তিনটে। আশা করি বোঝা গেছে। এই যে দুখানা ইলেকট্রন, এই দুটো যে রইলো, আমি আগের গুলো তো বলতে ভুলে গেছি, যাই হোক আমি এখানে বলে দিচ্ছি, এই যে ইলেকট্রন গুলো রইলো এগুলোকে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন। ইলেকট্রন গুলো পেয়ারে রয়েছে, জোড়ায় রয়েছে, একজন দুজন জোড়ায় জোড়ায় রয়েছে, এটাকে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন। লোন পেয়ার মানে একটাই পেয়ার আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন। এইবার এই 3টে লাইন তোমাদের যেন গুলিয়ে না যায় ওর জন্য আমি লিখেছি সিঙ্গেল বন্ড। একটা বন্ড হওয়া মানে হচ্ছে দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে। একটা বন্ড যে এরকম আমি যে লাইন টানছি, এই লাইনের এইদিকে একটা ইলেকট্রন এইদিকে একটা ইলেকট্রন, তার মানে হচ্ছে যে দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি হচ্ছে। দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে মানে একটা ইলেকট্রন পেয়ার তৈরি হচ্ছে, মানে একটা জোড়া ইলেকট্রনের পেয়ার বা একটা জোড়া ইলেকট্রন তৈরি হচ্ছে। জোড়া ইলেকট্রন কেন হচ্ছে? এই একটা দুটো, ওর জন্য জোড়া। ডাবল বন্ড মানে দুটো দাগ মানে আবার সেই যদি দেখায় 1 2 3 4, ওর জন্য 4 ইলেকট্রন শেয়ার। এটা হচ্ছে যে 2 ইলেকট্রন পেয়ার, দুটো ইলেকট্রনের জোড়া। আর ট্রিপল বন্ড মানে হচ্ছে এদিকে আর একটা লাইন, এখানে একটা লাইন, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন হচ্ছে 6 ইলেকট্রন শেয়ার, 3টে পেয়ার তৈরি হলো। 6টা ইলেকট্রন শেয়ার মানে 3টে পেয়ার তৈরি হলো। আশা করি এটা বোঝা গেছে। এটা যেন গুলিয়ে না যায় ওর জন্য আমি এটা লিখে দিলাম, তোমরা এটা দেখে নাও। এইবার দেখবো একটা খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে কোভ্যালেন্সি। তাহলে আমাদের কোভ্যালেন্সি কি হয়? Defined as number of bond formed by an atom in the compound or electron shared by the atom in the compound. মানেটা কি দাঁড়াচ্ছে? Defined as number of bond formed by an atom. একটা অ্যাটম কতগুলো বন্ড তৈরি করছে সেটাই হচ্ছে কোভ্যালেন্সি। তো তোমরা এই প্রথমটাই বেসিক্যালি মনে রাখবে, তাহলে আরো সুবিধা হবে। Bond formed by the compound is covalency, or electron shared by the atom in the compound is also covalency. কতগুলো ইলেকট্রন শেয়ার হচ্ছে সেটাও কোভ্যালেন্সি, কতগুলো বন্ড তৈরি হচ্ছে সেটাও কোভ্যালেন্সি। এবার কোভ্যালেন্সি কিভাবে দেখবো আমরা সেটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেখাতে চলেছি। তার আগে ভ্যারিয়েবল ভ্যালেন্সি নিয়েও একটা কথা বলে দিই। ভ্যারিয়েবল ভ্যালেন্সিস আর শোন বাই এলিমেন্টস which have vacant orbital in outermost shell. যাদের আউটারমোস্ট শেলে ভ্যাকেন্ট অরবিটাল আছে তারা ভ্যারিয়েবল ভ্যালেন্সিস দেখায়। তো এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি কি জিনিস? আমরা যেরকম দেখছি যে এই যে সোডিয়ামের ভ্যালেন্সি 1, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, লিথিয়ামের ভ্যালেন্সি 1, তারপর দেখছো যে বেরিলিয়াম 2, তারপর এই যে কি বলা যায় কার্বনের 4। তো এগুলো যেরকম একটাই ভ্যালেন্সি হচ্ছে, কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি নাম শুনে বুঝতে পারছো, ভ্যারিয়েবল মানে মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি, মানে একাধিক ভ্যালেন্সি হবে। এক্সাম্পল কিরকম? কপারের যেরকম আছে, কপারের ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কপারের 1ও হয় 2ও হয়, কপারের দুটো ভ্যালেন্সি, কপারের 1 হয় 2ও হয়। যখন আমরা কিউ প্লাস বলবো সেটা হচ্ছে 1, তখন তার ভ্যালেন্সি 1। যখন কিউ প্রিক বলবো তখন ভ্যালেন্সি হচ্ছে 2, কিউ প্লাস এর ভ্যালেন্সি 1, কিউ প্রিক এর ভ্যালেন্সি 2। তারপর আরো এক্সাম্পল হচ্ছে আয়রনের, যেটা আয়রনের যদি আমি ফেরাস যদি বলি তাহলে হচ্ছে 2, যদি ফেরিক বলি তাহলে 3। আরো দেখতে গেলে
মার্কারি রয়েছে, যেরকম মার্কারিরও 1 2, মার্কিউরাস মার্কিউরিক 1 2 এরকমও হয়। তো মেনলি তোমরা দেখবে যে ডি ব্লক এলিমেন্ট গুলো আমাদের জেনারেলি এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, কারণ ওদের ভ্যাকেন্ট অরবিটাল আছে। বাকি জেনারেলি ভ্যাকেন্ট অরবিটাল দেখা যায় না, কিন্তু ডি ব্লকের ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য প্রায় সমস্ত ডি ব্লক এলিমেন্ট, প্রায় অলমোস্ট সবাই ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়। তো এটা ছিল আমাদের কোভ্যালেন্সির ডেফিনেশন আর ভ্যারিয়েবল ভ্যালেন্সি নিয়ে একটা কথা। তো এটা তোমরা দেখে নাও, এরপরে আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি কিভাবে বার করতে হয় সেটা দেখব। এইবার দেখা যাক যে কোভ্যালেন্সি আমরা কিভাবে বের করব। তোমাদেরকে আমি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। আমি CH4 নিয়েছি। আমরা জানি যে কার্বনের যেটা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বা নাম্বার অফ আউটার মোস্ট শেল ইলেকট্রন সেটা হচ্ছে 4টে। ভ্যালেন্স ইলেকট্রন আমাদের হচ্ছে 2s2 আর 2p2 তে। তো এখানে 2 2 4টে হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন। এইবার যদি আমি এই 2s আর 2p কে যদি আমি গ্রাউন্ড স্টেটে যদি আমি লিখি, গ্রাউন্ড স্টেট আমি GS লিখলাম। প্রতিবার আমি গ্রাউন্ড স্টেট লিখবো না, আমি GS লিখে দেবো। ওর জন্য ব্র্যাকেটে আমি GS লিখেছি। GS মানে বুঝবে যে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে যদি আমি লিখি কনফিগারেশনটাকে যদি আমি ভেঙে লিখি, সেটা হচ্ছে এখানে 2s এখানে 2p। আমি তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম যে এস এর কাছে একটা ঘর থাকবে, একটাই ঘর রয়েছে এস এর কাছে। পি এর কাছে 3টে ঘর থাকবে, 3টে ঘর পি এর কাছে। এইবার এখানে এস এ 2টো ছিল, তো এস এ আমি মানে 2টো আমার ইলেকট্রন ছিল, তো আমি 2টো ইলেকট্রনকে আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার পি এর কাছে 2টো ইলেকট্রন রয়েছে, আমি একটা একটা করে আমি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি যেরকম এই এস এর ক্ষেত্রে আমি এখানে যেরকম 2টো ইলেকট্রনকে আমি ঢুকিয়ে দিলাম, পি এর ক্ষেত্রেও কিন্তু আমি একটা ঘরে 2টো ইলেকট্রনকে ঢুকিয়ে দিতে পারবো না। হুন্স রুল আমাকে বলছে যে প্রথমে যতগুলো ইলেকট্রন রয়েছে আমাকে টানা একটা মানে প্যারালাল স্পিনে আমাকে ভর্তি করে যেতে হবে। মানে এটা যদি 3টে থাকতো তাহলে আমাকে এখানে একটা এখানে একটা এখানে একটা সবই এরকম আপওয়ার্ড স্পিনে আমাকে পুট করতে হতো। আমি এরকম একটা ঘরে আমি এরকম একটা দুটো করে আমি পুট করে দিতে পারতাম না। সেটা আমাকে হুন্স রুল আমাকে সেই অধিকার দেয়নি। আমাকে হুন্স রুল এটাই বলেছে যে আমি একটাতে যদি ফিল করি আমাকে এই সেম স্পিনে অন্য ঘরে ফিল করতে হবে, আমি এই ঘরে ফিল করে দিতে পারবো না। যদি 3টেই যদি ফিল হয়ে যায় তখন আমি আবার এক এক করে আবার আমি ফিল করতে পারবো। তো এটা বাই হুন্স রুল। তোমরা যারা আমার অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার দেখেছো তারা বুঝতে পারবে এই ব্যাপারটা, যে হুন্স রুলের জন্যই আমি এখানে একটা ফিল করলাম তারপর আরেকটা ফিল করলাম। যাই হোক, এইবার গ্রাউন্ড স্টেট থেকে যখন আমি এক্সাইটেড স্টেটে আসবো, এটা হচ্ছে বাই প্রমোশন রুল। প্রমোশন রুল মানে হচ্ছে, প্রমোশন রুল অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা এনার্জি, প্রমোশন রুল মানে হচ্ছে একটা মিনিমাম এনার্জি যেটা দিতে হবে যার ফলে গ্রাউন্ড স্টেটটা এক্সাইটেড স্টেটে কনভার্ট হয়ে যাবে। ওই মিনিমাম এনার্জিটাই হচ্ছে আমার প্রমোশন রুল। প্রমোশন রুল দিয়ে আমি গ্রাউন্ড স্টেটটাকে আমি এক্সাইটেড স্টেটে কনভার্ট করলাম। এক্সাইটেড স্টেট আমি ES আমি লিখবো, এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট যখন আমার হয়ে গেল, আমি আবার সেই S অরবিটালের আমি একটা আঁকলাম, একটা ঘর, P অরবিটালের 3টে ঘর। যখনই এক্সাইট হয়ে যাচ্ছে তখন এখানে যে ইলেকট্রন গুলো পেয়ার হয়েছিল, দুটো ইলেকট্রন পেয়ার হয়েছিল, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এইখানে চলে যাবে। মানে যখন এক্সাইটেড হয়ে যাবে তখন একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে চলে আসবে। আশা করি বোঝা যাচ্ছে। এক্সাইটেড হয়ে গেলে যেখানে পেয়ারিং থাকবে সেখান থেকে একটা ইলেকট্রন খুলে বেরিয়ে যেখানে কোনো ইলেকট্রন থাকবে না এখানে ঢুকবে। এমন নয় যে এখানে পেয়ার হয়ে গেল বা এখানে পেয়ার হয়ে গেল, সেটা হবে না। যেখানে ফাঁকা আছে বাই হুন্স রুল, যেখানে ফাঁকা আছে সেখানে গিয়ে ঢুকবে এক্সাইটেড হয়ে যাওয়ার পর। মানে তোমরা এটা এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারো যে এক্সাইটেড হয়ে যাওয়া মানে ওই উত্তেজিত হয়ে যাওয়া। তো ধরো যে তুমি আর তোমার বন্ধু একটা ঘরে তোমরা খুব ভালোভাবে, খুব ভালো নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ তোমরা রয়েছো। এইবার অন্য কেউ একজন এলো, সে এসে তোমার রুমমেট বা তোমার বন্ধুর নামে তোমার কাছে কান ভাঙালো, তোমাকে বললো যে ছেলেটা খুব খারাপ, এর সঙ্গে থেকো না, বা এরকমই কিছু বললো, যার ফলে তোমার আর তোমার বন্ধুর মধ্যে দূরত্ব বাড়লো। তখন তোমার বন্ধু ঠিক করলো যে না, তোমার সঙ্গে আর থাকবে না, ও অন্য একটা বাড়িতে চলে গেল। তো এক্সাইটেড হয়ে গেছে মানে তোমাদের মধ্যে এখন সেই রকম সেই কি বলবো, সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নেই। তোমরা উত্তেজিত হয়ে গেছে একে অপরকে নিয়ে যে আমি এর সঙ্গে থাকতে পারবো না, বা ও ভাবছে যে আমি ওর সঙ্গে থাকতে পারবো না। তো ওর জন্য তোমাদের পথ আলাদা হয়ে গেল। তো একজন এদিকে মানে একজন যে ছিল সেখানে রইলো, আর অন্যজন যেটা ফাঁকা ছিল ঘর সেই এই ঘরে চলে গেল।
তো সেই রকম ভাবে আমি বলতে পারি যে এই যে চারটি ইলেকট্রন আলাদা আলাদা হয়ে গেল, এইবার কি করবে, হাইড্রোজেন প্রত্যেকটা ইলেকট্রনের সঙ্গে চারটে হাইড্রোজেন সেপারেটলি আসবে, নিয়ে নিজে যে ইলেকট্রন যেটা থাকবে, আমরা জানি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, ওই একটা ইলেকট্রনকে প্রত্যেকটা কার্বনের ইলেকট্রনের সঙ্গে পেয়ার আপ করে দেবে। তো তাহলে চারটে হাইড্রোজেন এসে চারটে ইলেকট্রনের সঙ্গে পেয়ার আপ হয়ে গেল, যার জন্য আমি বলতে পারি যে দেয়ারফোর কোভ্যালেন্সি অফ CH4 ইজ ইকুয়ালস টু 4। আশা করি বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা করব। যেখানে আমার কোনোটাই পেয়ার আর নেই, কোনোটাই পেয়ার্ড আপ আর হয়ে নেই, সবাই আনপেয়ার্ড হয়ে রয়েছে, চারটে হাইড্রোজেন সেপারেটলি আসবে, নিজের ইলেকট্রন গুলোকে দিয়ে পেয়ার করে দেবে চারটে ঘরকে। আশা করি বোঝা যাচ্ছে এটা। তো এটাই হচ্ছে কোভ্যালেন্সি। আশা করি বোঝা গেল যে আমরা কিভাবে করব। আমি আরো তোমাদেরকে এক্সাম্পল করাচ্ছি, কোনো চিন্তা নেই। এইবার তোমরা দেখো আরেকটা এক্সাম্পল, পরের এক্সাম্পল, সেটা হচ্ছে NH3। নাইট্রোজেনের আমাদের যেটা ভ্যালেন্স শেলের যেটা আমাদের কনফিগারেশন, সেটা তো আমরা বলতে পারি যে 2s2 2p3। এইবার আমি যে গ্রাউন্ড স্টেটটা যেটা আমি লিখছি GS, সেটা এস এর জন্য একটা ঘর, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, যেরকম দুটো ইলেকট্রন আমার বলা আছে, দুটো ইলেকট্রন আমি দেখিয়েছি। 2p এর তিনটা ঘর, তিনটে ইলেকট্রন আমার রয়েছে, তিনটে ইলেকট্রন আমি দেখিয়েছি। এইবার তোমরা এবার কোয়েশ্চেনে দেখো যে NH3 তিনটে হাইড্রোজেন ঢোকাতে হবে, এখানে আমার তিনটে ইলেকট্রন আমার আনপেয়ার্ড রয়েছে, তো কোনো সমস্যা নেই, আমি এখানে তিনটে হাইড্রোজেনকে আমি এখানে পেয়ার আপ করে দিতে পারবো। কিন্তু আমার আগের কোয়েশ্চেনটা যেটা ছিল যে যেখানে আমি করেছিলাম CH4, সেইখানে চারটে হাইড্রোজেনকে ঢোকাতে হতো, আমার আনপেয়ার্ড ইলেকট্রন ছিল জাস্ট দুটো, আর আমার অলরেডি 2p তে আমার একটা ঘর ফাঁকা ছিল। ওর জন্য সেখানে আমি করেছিলাম কি, যে আমি এক্সাইট করেছিলাম, প্রমোশন রুল দিয়ে আমি এক্সাইট করেছিলাম, যার ফলে 2s থেকে একটা ইলেকট্রন চলে গেছিল এখানে 2p তে, যার ফলে চারটে ইলেকট্রন আমার আনপেয়ার চলে এসেছিল, যেখানে চারটে হাইড্রোজেন এসে পেয়ার করে দিল। কিন্তু এখানে আমার এক্সাইট করার দরকারই নেই, প্রথমত এক্সাইট করা যাবে না, আমি তাও তোমাদেরকে আমি সেটা এখন না গিয়ে আমি বলছি, এক্সাইট করা আমার দরকারই নেই, কারণ আমার এখানে তিনটে হাইড্রোজেন দরকার ছিল। এই তিনটে হাইড্রোজেন যখন দেখছে যে তিনটে ইলেকট্রন অলরেডি আমার আনপেয়ার্ড হয়ে রয়েছে, তখন আর শুধু শুধু এক্সাইটমেন্টের দরকার কি আছে, তখন এখানে কি ইজিলি পেয়ার আপ হয়ে যেতেই পারবে, কোনো সমস্যা নেই। ওর জন্য কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন আমার 3। এইবার একটা কথা, যে এক্সাইটেশন তো আমি বলছি যে এক্সাইটেশন করার কোনো দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে এক্সাইটেশন হবেই না। কেন হবে না? এক্সাইটেশন নট পসিবল ডিউ টু অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল। এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল না থাকার জন্য এক্সাইটেশন পসিবল নয়। আমাদের আগেরটাতে এক্সাইটেশন পসিবল কেন ছিল? ওখানে কোনো ভ্যাকেন্ট অরবিটালের কেস ছিল না, কিন্তু ওইখানে আমার ছিল যে এই যে 2p অরবিটাল তিনটে ঘর ছিল, সেইখানে এই যে লাস্টের ঘরে যে ইলেকট্রনটা, এটা ছিল না, এই জাস্ট দুটো ইলেকট্রন ছিল, একটা ঘর ফাঁকা ছিল, এখানে একটা ঘর ফাঁকা ছিল, ওর জন্য এখান থেকে ইলেকট্রন এক্সাইট হয়ে এই ঘরে চলে গেছিল। কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে যে ধরো এটা একটা কম্পাউন্ড, ধরো যে এই যে 2s2p এটা একটা কম্পাউন্ড, যেখানে এই 1 2 3 4 5 এই 5 জন ভাড়া থাকে, একটা কম্পাউন্ডের মধ্যে 5 জন ভাড়া থাকে। তো এই কম্পাউন্ডের বাইরে এরা কেউ যেতে চায় না। এইবার যখন কি বলবো, যখন আরো 3 জন ভাড়াটে যখন আসছে, যখন বাড়ি মালিক দেখছে যে আমার তিনটে ঘরে আমি অ্যাডজাস্ট করিয়ে দিতে পারবো এই 3 জন আরো নতুন ভাড়াটেকে, তখন সে তো আর অন্য কোনো দিকে তাকাবে না, তখন সে এদিকেই তিনটে অ্যাডজাস্ট করে দেবে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি বলতে যে আমি অ্যাডজাস্ট না করি, আমি এই যে একটা ইলেকট্রন এ বলবে যে আমি বাইরে চলে যাব, তখন সে ঘরের মালিককে এসে বলবে যে আমাকে একটা অন্য বাড়ি দিতে হবে। কিন্তু সে নতুন বাড়ি দেবে কোত্থেকে? ওর তো ওই কম্পাউন্ডের মধ্যে তো দুটোই বাড়ি ছিল, এর তো আর দুয়ের বেশি তো আর বাড়ি নেই। দুয়ের বেশি বাড়ি দেখতে গেলে ওকে বাইরে গিয়ে আবার বাড়ি বানাতে হবে, তো সেটা তো নিশ্চয়ই করবে না। ওষুধ একজনের জন্য তো আর নিশ্চয়ই অত টাকা লাগিয়ে তো আর করবে না, কাজে ওর টাকাটা উঠেও আসবে না যত টাকা ও দিয়ে ও বাড়ি বানাবে। তো ওর জন্য সেটাই, ওর যে কোনো ভ্যাকেন্ট অরবিটাল ওর নেই, তো ওর জন্য ভ্যাকেন্ট অরবিটাল যেতেও পারবে না। ওর জন্য এখানে তিনটে হাইড্রোজেন আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো কোভ্যালেন্সি অফ NH3 3। তো আশা করি বোঝা যাচ্ছে, এইভাবে আমরা কোভ্যালেন্সি করব। আমি আরো এক্সাম্পল করাচ্ছি, কোনো চিন্তা নেই। এইবার পরের এক্সাম্পল দেখা যাক SF4। এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এখন বোর্ডটা দেখো না, তোমরা নিজেরা ভিডিওটা একবার পজ করে তোমরা নিজেরা একবার চেষ্টা করো, যদি না হয় তখন তোমরা এটা দেখো। এর জেনারেল ইলেকট্রনিক
এর গ্রাউন্ড স্টেট যেটা, সরি এর গ্রাউন্ড স্টেট বা ইলেকট্রনিক কনফিগারেশন যাকে বলে দিই, যে সালফারে যেটা হচ্ছে যে আমার ব্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, ব্যালেন্স শেলে যেটা কনফিগারেশন সেটা হচ্ছে 3s2 3p4, 4 আর 2 6, 3s2 3p4, 6খানা ইলেকট্রন আউটার মোস্ট শেলে। এবার আমার গ্রাউন্ড স্টেটে আমার হচ্ছে 3s এ 2টা ইলেকট্রন, 3p তে 4টে ইলেকট্রন, 1 2 3 4, ঠিক আছে। এইবার এক্সাইটেড স্টেটে আমাকে এখানে আসতেই হচ্ছে, তার কারণ হচ্ছে আমাকে 4টে ফ্লোরিনকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য 3s এর মতো দুটাই রইলো। এইবার 3p থেকে এখানে যে একটা ইলেকট্রন পেয়ার ছিল সে উঠে চলে গেল, এখানে চলে গেল 3d তে, এক্সাইটেড হয়ে 3d তে চলে গেল। এখানে একটা ইলেকট্রন এখানে চলে গেল 3d তে, আর এখানে 3টে ইলেকট্রন রইলো আনপেয়ার, এখানে একটা চলে গেল। এইবার এর কোভ্যালেন্সি আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্সি অফ SF4 4, কারণ 4টে ফ্লোরিন এখানে ইজিলি এসে পেয়ার হয়ে যেতে পারবে। তো আশা করি বোঝা যাচ্ছে এটা। তো এটা তোমরা দেখে নাও। এবার আরো দুটো এক্সাম্পল দেখা যাক, PCl3 PCl5। এই দুটো তোমরা নিজেরা একবার চেষ্টা করো, যদি না হয় তখন দেখো। PCl3 দেখা যাক, ফসফরাস 3s2 3p3, গ্রাউন্ড স্টেটে 3s এ 2টো ইলেকট্রন, 3p3 তে মানে সরি 3p তে 3টে ইলেকট্রন। এইবার এখানে দেখো, এখানে PCl3 3টে ক্লোরিন ঢোকাতে হবে, এখানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, কাজে আমার কোন রকম এক্সাইটমেন্টে যাওয়ার দরকারই নেই, এখানে 3টে ক্লোরিনকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো। দেয়ারফর কোভ্যালেন্সি অফ PCl3 আমার 3। এইবার PCl5 এর গ্রাউন্ড এই একই হবে, ফসফরাস 3s2 3p3, এর গ্রাউন্ড স্টেট দুটো রয়েছে এখানে, আর যেটা আমার 3p তে সেটা হচ্ছে 1 2 3 তিনটে রয়েছে। এক্সাইটেড স্টেটে গেল, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল আমার 3d তে, এখানে একটা ইলেকট্রন রইলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, 5টা আনপেয়ার ইলেকট্রন রইলো। 5টাতেই আমার 5টা ক্লোরিন এসে অ্যাড হয়ে একটা পেয়ার্ড ইলেকট্রন তৈরি করলো। দেয়ারফর আমি বলতে দেয়ারফর কোভ্যালেন্সি অফ PCl5 ইজ ইকুয়ালস টু 5। আশা করি বোঝা যাচ্ছে। তো এগুলো দেখে নাও। এবার দেখা যাক একটা এক্সাম্পল, এটা লাস্ট এক্সাম্পল, SF6 S সালফারে হচ্ছে 3s2 3p4 আমার ভ্যালেন্স শেল কনফিগারেশন, 3s2 3p4। এর আমি গ্রাউন্ড স্টেট লিখেছি, 3s এর জন্য এটা, 3p এর জন্য এটা। 3s এ দুটো রয়েছে, 3p যেখানে 4টে রয়েছে সেটা হচ্ছে 1 2 3টে, এবং এখানে আবার 3s এ 4টে। এবার আমি দেখছি যে এক্সাইটেড স্টেট 1 আমি ES1 লিখেছি, এইখানে দুটো ইলেকট্রন রয়েছে। তারপরে 3p তে 1 2 3টে, 3d তে এখান থেকে যেটা পেয়ার হয়েছিল সেটা এখানে আনপেয়ার হয়ে চলে গেল। এবার তোমরা দেখো যে আমাকে 6টা ফ্লোরিন অ্যাডজাস্ট করতে হবে। আমার কতগুলো জায়গা আছে, 1 2 3 4টে জায়গা আমার আছে, আমার সাফিসিয়েন্ট জায়গা নেই, 6টা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আমার 4টে রয়েছে। তাহলে আরেকটা কাজ করতে হবে, আমাকে আবার এক্সাইট করতে হবে। এক্সাইটেড স্টেট 2, সেকেন্ড এক্সাইটেড স্টেটে গেলে এখানে 3s থেকেও আমার যে ইলেকট্রন সেটা আবার বেরিয়ে যাবে, এখানে একটা রইলো, 3p তে যে 3টে আনপেয়ার ছিল সেটাই রইলো, আর 3d তে আবার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে 3d তে চলে গেল। তো এখানে আমার 1 2 3 4 5 6টা, 6খানা আমার ফ্লোরিন ইজিলি এবার এখানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। দেয়ারফর কোভ্যালেন্সি অফ SF6 আমার 6। আশা করি বোঝা গেছে। তো এটা তোমরা নোট করে নাও। এইগুলো তোমরা এই 5টা তোমরা হোমওয়ার্কে করো। আমি দিয়েছি যে ফাইন্ড কোভ্যালেন্সি, প্রথমেরটা হচ্ছে BeCl2, সেকেন্ডেরটা হচ্ছে BCl3, থার্ডেরটা হচ্ছে BF3, ফোর্থেরটা হচ্ছে OF2, ফিফথ হচ্ছে H2O। এই 5টা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, আশা করি পারবে, এমন কিছু কঠিন নয়। আর আশা করি এই কোভ্যালেন্সি কিভাবে বের করতে হয় এটা আশা করি তোমাদের বোঝা গেছে, যতটা সহজ করে সম্ভব আমি বুঝিয়েছি, আশা করি বুঝেছ। যদি কোনো সমস্যা হয় তো তাহলে জিজ্ঞেস করো। এবার পরের জিনিস দেখা যাক। এবার এটাই আজকে আমাদের এই ক্লাসের লাস্ট হেডিং, সেটা হচ্ছে থিওরিজ রিলেটেড টু কোভ্যালেন্ট বন্ড। মানে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমাদের পরের ক্লাসের কি এজেন্ডা হতে চলেছে, সেটা তোমরা এটা দেখে বুঝতে পারবে পরের ক্লাসে আমরা কি কি করব।
থিওরিজ রিলেটেড টু কোভ্যালেন্ট বন্ড। কি কি থিওরি রয়েছে কোভ্যালেন্ট বন্ডকে নিয়ে? প্রথম হচ্ছে লিউইস থিওরি, যেটা আমাদের লিউইসের অক্টেট রুল সেটা। সেকেন্ড হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। থার্ড হচ্ছে ভিএসিপিআর, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ফোর্থ হচ্ছে এমওটি, মলিকিউলার অরবিটাল থিওরি। এই চারটে টপিক হচ্ছে এরপরে আমাদের এই চ্যাপ্টারের মেন এজেন্ডা। তো এই চারটে টপিক আমরা এরপরে পরবর্তী ক্লাসে আমরা করব। এরপরে সেকেন্ড লেকচারে আমরা স্টার্ট করব লিউইস থিওরি থেকে। লিউইস থিওরি বা লিউইস ডট স্ট্রাকচার, সেখান থেকে আমরা এরপরে লেকচার শুরু করব। তো আজকের লেকচার এই অবধি থাকুক। তোমরা আজকের ক্লাসটাকে ভালো করে তোমরা দেখে এসো। কোভ্যালেন্সি পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা তোমরা যেটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম কোভ্যালেন্সি থেকে, সেটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো, আশা করি পারবে। এমন কিছু কঠিন নয়। তো এছাড়া আজকে যা করলাম সেগুলো রিভাইজ করো, কোনো সমস্যা হবে না। এই ক্লাস খুব তাড়াতাড়ি আমি দেবো, কোনো চিন্তা নেই। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে পিরিয়ডিক টেবিলে যেটা আমি এমসিকিউ যেটা আমি নেবো এমসিকিউ সিরিজে, সেটা খুব তাড়াতাড়ি ক্লাস আমি আনবো, যেটা তোমাদেরকে আমি শুরুতেও বললাম। তো কোনো চিন্তা নেই। তো ততক্ষণ টাটা।